শীতের সকাল, সূর্যি ঠাকুর তার ৭ ঘোড়ার রথে চড়ে যাত্রা শুরু করেছেন। টুলটুল এখনো বিছানায় শুয়ে। বাইরে বারান্দায় বাবা আর মা পয়সা কড়ি নিয়ে কি যেন বলছেন। টুলটুল ভাবলো আজ সকালে বাবার কাছ থেকে একটা পয়সা চেয়ে নিলে কেমন হয়। সরকার মশাইয়ের দোকানে সুন্দর বাঁশি এসেছে। এই তো সেদিন তার বন্ধু লালু একটা কিনেছিল, মাত্র 1 পয়সা দাম। টুলটুল ভেবেই পায় না বাঁশি কিনতে আবার পয়সা লাগবে কেন। লজেন্স, বিস্কুট, লাড্ডু, এমনকি তেল, নুন, চাল ডাল কিনতে পয়সার কি দরকার। যে লোকটি রোজ সকালে তাদের বাড়িতে দুধ দেয় সে পয়সা নেয় মায়ের কাছ থেকে। সুদাম ধোবি কাপড় কাচে, তারও পয়সা চায়। ওপাড়ার কুমোরেরা গাড়ি ভর্তি করে হাড়ি কলসি হাটে নিয়ে যায়, পয়সা পায় তার বদলে। এই তো সেদিন এক ছুতোর মিস্ত্রি তাদের ভাঙা জানলাটা সারিয়ে দিয়ে গেল, সেও পয়সা চাইল বাবার কাছে। এমনকি তাদের চাকর ছিরুটা অবধি বাড়ি যাবার সময় পয়সা চায়। সবাই এরা পয়সা চায় কেন, টুলটুল ভেবেই পায় না। আর ভেবে পায় না তার বাবার পকেটে এত পয়সা কোথা থেকে আসে। ভাবলো বাবার কাছে একদিন জিজ্ঞেস করতে হবে এসব কথা। টুলটুল দেখলো বাবা জামা কাপড় পরে বাইরে চলেছে। এক লাফে উঠে পড়লো সে, নেমে বাবার কাছে গিয়ে দাঁড়ালো। বাবা, টুলটুল ডাকলো। বাবা বললেন, কিরে টুলটুল? টুলটুল, আমাকে একটা পয়সা দাও না। বাবা, কেন? এই সকালে পয়সা দিয়ে কি হবে শুনি? টুলটুল, সরকার মশাইয়ের দোকানে ভারী চমৎকার বাঁশি এসেছে। আমি একটা চাইলাম, সরকার মশাই বললেন পয়সা নিয়ে এসো। আচ্ছা বাবা, বাঁশি কিনতে পয়সা লাগবে কেন? টুলটুলের দাদা দীপু পাশে দাঁড়িয়েছিল, বলল, কি বোকা, পয়সা না হলে বাঁশি দেবে কেন? ওরা যে বিক্রি করে। বাবা টুলটুলকে 1টি পয়সা দিলেন আর বললেন, বাঁশির বদলে সরকার মশাই কেন পয়সা চেয়েছেন সে এক মজার গল্প। বাড়ি ফিরে এসে তোমাদের বুঝিয়ে দেব, ঘুমিয়ে পড়ো না যেন ততক্ষণে। পয়সাটা হাতের মধ্যে চেপে ধরে মাথা নাড়ল টুলটুল। তারপর বাইরে এসে দাঁড়ালো। বাবা চলে গেলেন কাজে। বিকেল, সূর্যদেব তখন পাটে বসেছেন। পশ্চিমের আকাশটায় কে যেন সিঁদুর ছড়িয়ে দিয়েছে। বাঁশি পেয়ে সকালের কথা ভুলে গেছে টুলটুল। ঘরে আলো জ্বালিয়ে দিলেন মা। টুলটুল ঘরে এলো। বাবা বসেছেন একটা আলোর সামনে। সেদিনকার খবরের কাগজটার উপর চোখ বুলিয়ে চলেছে। দীপু বাবার পাশে বসেছিল। বলল, বাবা, সকালের গল্পটা তো বললে না? বাবা, হ্যাঁ, এখনই বলবো। সকালের পয়সাটা কি করলে টুলটুল? টুলটুল, কেন, সরকার মশাইয়ের দোকান থেকে বাঁশি কিনেছি যে, দেখো না কেমন চমৎকার আমার বাঁশিটা। বাবা, বাঁশি তো সরকার মশাইয়ের দোকানের, ওটা তোমার হলো কি করে? টুলটুল, পারে, আমি যে তাকে একটা পয়সা দিয়েছি। বাবা, কেন দিয়েছো টুলটুল? টুলটুল, সে যে চাইলো আমার কাছে, পয়সা না হলে বাঁশি দেবে না, তাই তো বললেই দিয়েছি। বাবা, কিন্তু কেন বলতে পারো? দীপু, সেটাই তো তুমি বলবে বলেছিলে বাবা। বাবা, আচ্ছা শোনো, বেঁচে থাকার জন্য আমাদের অনেক জিনিসের দরকার। প্রথম দরকার খাওয়া। না খেয়ে আমরা বাঁচতে পারি না। চাল ডাল, তেল, নুন, আলু, কপি, টমেটো, মাছ, মাংস, শাক, এরকম অনেক জিনিস আমরা খাই। এরপরে দরকার কাপড়, জামা, জুতো, এইগুলি। তারপর দরকার আশ্রয়। আশ্রয় বলতে কি বোঝায় বলো তো টুলটুল? টুলটুল, থাকবার জায়গা। বাবা, হ্যাঁ, বেঁচে থাকতে হলে থাকবার জায়গারও প্রয়োজন। এই সমস্ত জিনিস ছাড়া আরো অনেক কিছু আমাদের দরকার, যেমন ধরো টুলটুলের বাঁশি। দীপু, বেঁচে থাকবার জন্য বাঁশিটার কি দরকার বাবা? বাবা, ওটা যে না হলেই চলবে না এমন নয়, তবে ওটা না হলে টুলটুলের মন খারাপ হয়ে যাবে, পড়াশোনায় ওর আর উৎসাহ আসবে না।
আসলে চাল, ডাল, তেল, নুন থেকে আরম্ভ করে বিস্কুট, লাড্ডু সব জিনিসেরই একটা না একটা প্রয়োজন আছে। আর দিন দিন আমাদের প্রয়োজন বেড়েই চলেছে। কিন্তু আমাদের যত জিনিসের প্রয়োজন তার সবগুলো একজন লোকের পক্ষে তৈরি করা সম্ভব নয়। কি বলো? তোমরা যদি বাঁশি তৈরি করতে পারতে তাহলে কি আর সরকার মশাইয়ের দোকানে কিনতে যেতে? টুলটুল: না বাবা, বাঁশি তৈরি করতে পারলে কি মজাই না হতো? বাবা: মজা হতো ঠিকই, কিন্তু মুশকিল আছে। কারণ কি জানো? একজনে যদি সবগুলো জিনিস তৈরি করতে যায় তাহলে কোনো জিনিসই ভালো হবে না। সেজন্য কুমোর শুধু হাড়ি গড়ে, তাতে শুধু কাপড় বোলে, ছুতোর কাঠের কাজ করে। কৃষকেরা ধান, পাট, তরি তরকারি জন্মায়। এইভাবে এক একজনে এক একটি কাজ বেছে নিয়েছে, তাই তো তারা নিজের নিজের কাজটি এমন সুন্দরভাবে করতে পারে। কিন্তু এই যে এক একজনে এক একটি জিনিস তৈরি করে, এদের প্রত্যেকেরই অনেক জিনিসের দরকার। যেসব জিনিস নিজেরা তৈরি করে না তাও তাদের প্রয়োজন। যেমন ধরো কুমোর, সে শুধু হাঁড়ি কলসি করে, কিন্তু বেঁচে থাকতে হলে তারও চাই চাল, ডাল, তেল, নুন, জামা কাপড়। এসব জিনিস সে কোথায় পাবে? দীপু: কেন বাবা, অন্যদের কাছ থেকে চেয়ে নেবে? বাবা: তা হয় না দীপু, অন্যরা তাকে দেবে কেন? তাছাড়া শুধু ভিক্ষা চেয়ে বেঁচে থাকা সে তো অপমান। তাই কুমোর কি করবে জানো? টুলটুল: কি করবে বাবা? বাবা: সে তার হাঁড়ি কলসির বদলে কৃষকের কাছ থেকে চাল, ডাল, তরি তরকারি নিয়ে আসবে। কৃষকের হাঁড়ি কলসির দরকার আর কুমোরের চাল, ডাল দরকার, তাই তারা একের জিনিসের সঙ্গে অপরের জিনিস বদল করবে। দীপু বলল: কই, সেরকম তো হয় না বাবা, সকলেই তো পয়সা নিয়ে জিনিস বিক্রি করে। বাবা: ঠিক বলেছ দীপু, এখন মানুষ টাকা পয়সা আবিষ্কার করেছে, তাই আর জিনিসের বদলে জিনিস দেওয়া নেওয়া করে না। কিন্তু একদিন ছিল যখন টাকা পয়সার কথা লোকে জানতোই না, তখন এরকম বদল করে লোক জীবন ধারণ করত। কিন্তু জিনিসে জিনিসে বদল করার মুশকিল ছিল অনেক। ধরো এক কুমোরের চালের দরকার, সে তার হাঁড়ি কলসি নিয়ে এক কৃষকের বাড়িতে গেল, কিন্তু কৃষকের হাঁড়ি কলসির দরকার নেই। তখন টুলটুল: সে তখন অন্য কৃষকের বাড়িতে যাবে। বাবা: তাহলে কুমোরকে হাঁড়ি কলসি মাথায় নিয়ে ঘুরে ঘুরে খোঁজ নিতে হবে কোন কৃষকের দরকার আছে। এই অসুবিধার জন্য মানুষেরা ঠিক করলো সব জিনিসেরই এক একটা দাম বেঁধে দিতে হবে, আর সে দাম ঠিক হবে গরু বা ওই রকম কোনো জীবজন্তু দিয়ে। যেমন ধরো 50টি হাঁড়ির দাম একটি গরু, 10 জোড়া কাপড়, 1 মণ তেল, 3 মণ চাল, প্রত্যেকটি জিনিসের মূল্য এক একটি গরু। তাহলে দেখতে পাচ্ছ কুমোরকে আর বেশি দূরে হাঁটাহাঁটি করতে হবে না। সে তার হাঁড়ি কলসি তাঁতি, কলু, কামার যার কাছেই হোক বিক্রি করে পাবে গরু, আর সেই গরু দিয়ে কৃষকের কাছ থেকে কিনে আনবে চাল, ডাল, তরি তরকারি। দীপু: আমরা তো এখন গরু দিয়ে জিনিসপত্র কিনি না বাবা। বাবা: এখন কিনি না, কিন্তু পৃথিবীর বহু দেশে আগেকার মানুষ জীবজন্তু দিয়ে কেনাবেচা করত। প্রাচীন গ্রিস দেশে সার দিয়ে জিনিস কেনাবেচা চলতো। আইসল্যান্ডের অধিবাসীরা কেনাবেচা করত মাছ দিয়ে। কিন্তু এর কতকগুলি অসুবিধা আছে, কারণ সার, মাছ এরূপ জিনিস জীবজন্তুকে দূর দূর দেশে নিয়ে যাওয়া যায় না। তাছাড়া ধরো একজন কুমোর বছরে যত হাঁড়ি কলসি তৈরি করে তা বিক্রি করে সে 15টি গরু পায়, কিন্তু বছরে তার যে সমস্ত জিনিসের দরকার সেসব কিনতে তার মাত্র 10টি গরুর প্রয়োজন। তাহলে 5টি গরু তার জমা থাকে। কিন্তু এইভাবে জমিয়ে রাখা মুশকিল ছিল, কারণ জীবজন্তু যে কোনো সময় মারা যেতে পারে। যদি ওই কুমোরের 3টি গরু মারা যায় তাহলে তার ভয়ানক ক্ষতি হবে। এজন্য এমন কোনো জিনিসকে টাকা বলে ধরতে হলো যা সহজে দূরে দূরে নিয়ে যাওয়া বা সহজে নষ্ট হয় না এবং ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা চলে।
আমাদের দেশে একসময় কড়ি দিয়ে কেনাবেচা হতো। রুশ দেশে মধ্যযুগে কেনাবেচা চলতো চামড়া দিয়ে। দীপু বলল, সত্যি এরকম ছিল নাকি বাবা? বাবা, হ্যাঁ দীপু, কিন্তু মানুষ যতই সভ্য হতে লাগলো ততই কড়ি বা ওই রকম টাকার ব্যবহার উঠে গেল। কারণ টাকা এমনই জিনিস যা তৈরি করার ভার সকলের হাতে ছেড়ে দেওয়া চলে না। তাই টাকা তৈরির ভার রাজারা হাতে নিলেন। এবার আর জীবজন্তু নয়, দামি দামি ধাতু দিয়ে রাজার টাকশালে তৈরি হতে লাগলো টাকা। আমাদের দেশে প্রথম যুগে তামা দিয়ে টাকা তৈরি হতো। প্রাচীন তক্ষশিলা, মগধ প্রভৃতি রাজ্যে তামা এবং রূপো এই দুই ধাতুই ব্যবহার হতো টাকা তৈরির জন্য। সোনার টাকা প্রথম প্রচলন হয় কুষাণ যুগে। ব্যবসা বাণিজ্যে তখন সোনা এবং তামা দুই ধাতুর টাকারই ব্যবহার ছিল। রাজাদের এইসব টাকার ওপর আঁকা থাকতো না রাজার নামে মোহর। এছাড়া টাকার উপর নানা ছবিও আঁকা হতো। প্রাচীন ভারতের বহু জন্তু জানোয়ারের ছবি আঁকা টাকা পয়সা পাওয়া গেছে। এদের অনেকগুলির ওপর হাতি, ষাঁড়, গন্ডার প্রভৃতির ছবি দেখা গেছে। এছাড়া দেবদেবীর মূর্তিও আঁকা আছে অনেক টাকার ওপর। দীপু বলল, ভারী মজার গল্প তো। আচ্ছা বাবা, এখন কাগজ দিয়ে টাকা তৈরি হয় তাই না? এটা কেমন করে হলো বাবা? এখনকার টাকা কাগজ দিয়েই তৈরি হয়, কারণ এতদিনে আমরা বুঝতে পেরেছি টাকা জিনিসের বদল করার একটা ফিকির মাত্র। কাজেই তাকে এমন কিছু দিয়ে তৈরি করা হয় যা খুব সহজে দূরে দূরে নিয়ে যাওয়া যায় এবং বেশি একসঙ্গে রাখা যায়। কাগজের টাকা একটা অঙ্গীকারপত্র। এর ওপরে দেশের সরকার লিখে দেন যে এই টাকার বদলে নির্দিষ্ট মূল্যের জিনিস দিতে প্রত্যেক উৎপন্ন দ্রব্যের মালিক বাধ্য থাকবেন। আর কাগজের নোটের বদলে জিনিসপত্রের আসল যা মূল্য সেই মত মূল্যমান ধাতু সরকারি কোষে জমা রাখা হয়। 1 টাকার যতগুলো জিনিস কিনতে পারা যায় সেটাই টাকার মুদ্রা মূল্য। এই মুদ্রা মূল্য সবসময় একরকম থাকে না, অর্থাৎ কখনো বা 1 টাকা দিয়ে বেশি জিনিস কেনা যায়, কখনো বা কম জিনিস কেনা যায়। যেমন ধরো, বাংলাদেশে এক সময়ে শায়েস্তা খাঁ নামে মুঘল সম্রাটদের এক প্রতিনিধি শাসন করতেন। তার সময়ে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, কিন্তু এখন টাকায় বড়জোর 2 সের চাল পাওয়া যেতে পারে। মুদ্রা মূল্যের এই উঠানামার অনেক কারণ আছে, সেগুলো তোমরা বড় হয়ে জানতে পারবে। দীপু, এখন টাকা পয়সা কোথায় তৈরি হয় বাবা? বাবা, দেশের সরকার টাকা তৈরির জন্য টাকশাল খুলেছেন। সেই টাকশালে সব টাকা পয়সা তৈরি হয়। বাইরের কোনো লোকে টাকা তৈরি করার অধিকার নেই, করলে শাস্তি পাবে। সরকারি টাকশালের টাকা দিয়ে জিনিস বদল হবে। প্রত্যেক মানুষই তার তৈরি জিনিসের বদলে পাবে টাকা, আর সেই টাকা দিয়ে সে তার প্রয়োজন মতো জিনিস কিনবে। কোনো লোকের পরিশ্রমটাকেও জিনিস বলে ধরা হবে। যেমন ধরো, আমি অফিসে চাকরি করি, সেখানে আমি আর তাদের শ্রম দিচ্ছি, আর আমার খাটুনির বদলে তারা আমাকে টাকা দেয়। সে টাকা দিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো জিনিসপত্র কিনি। সেই টাকা দিয়েই কেনা হয় চাল, ডাল, তেল, নুন ইত্যাদি বেঁচে থাকবার সমস্ত উপকরণ। সেই টাকা দিয়েই আজ টুলটুল কিনেছে 1 পয়সা দামের বাঁশি। টুলটুল, টাকার গল্প তো ভারী মজা বাবা। হ্যাঁ টুলটুল, টাকার কিন্তু সব দেশে একরকম নাম নয়। ইংল্যান্ডে এর নাম পাউন্ড স্টার্লিং, আমেরিকায় এর নাম ডলার, জাপানে ইয়েন, ফ্রান্সে ফ্র্যাঙ্ক, এইরকম নানা নাম আছে টাকার। আরেকটা কথা বলে আজকের গল্প শেষ করব। ছোট ছোট কেনাবেচাগুলির সুবিধার জন্য টাকাকে ছোট ছোট কতকগুলি ভাগে ভাগ করা
হয়ে থাকে। আমাদের দেশে টাকাকে 64 ভাগে ভাগ করা হয়েছিল। এইভাবে ভাগ করার নিয়মটা কি করে যে গড়ে উঠলো তা বলা শক্ত, তবে এভাবে ছাড়াও অন্যভাবে টাকাকে ভাগ করা চলত এবং তাতে বরং হিসেবে সুবিধাই হতো। যেমন ধরো, ভাগ করার সময় 1, 2, 3, 4 প্রভৃতি সংখ্যাগুলোর মধ্যে 10 বা যে সংখ্যার শেষে 0 আছে সেই রূপ সংখ্যা দিয়ে ভাগ করা সব থেকে সুবিধাজনক। তুমি যদি কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করতে চাও আর সেই সংখ্যার শেষে যদি 0 থাকে, তাহলে সব থেকে সোজা নিয়ম হলো ভাজ্যের শেষের দিকের একটা 0 কেটে দেওয়া। গুণ এবং ভাগের খুব সুবিধা হয়েছে শূন্যের এই আবিষ্কারে, আর 0 আবিষ্কৃত হয়েছে আমাদের ভারতবর্ষে। এজন্য বর্তমান যুগের অঙ্কশাস্ত্র ভারতবর্ষের কাছে বিশেষভাবে ঋণী। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের দেশে টাকাকে যদি 10 বা 100 ভাগে ভাগ করা হতো তাহলে হিসেবে ভারী সুবিধা হতো, কিন্তু তবুও 64 ভাগে টাকা ভাগ করায় যে সমস্ত অসুবিধা হয়েছিল, হিসাব করার একটা নতুন প্রণালী আবিষ্কার করে সেগুলি অনেকাংশে দূর করেছিলেন একজন বাঙালি। এর নাম শুভঙ্কর। পৃথিবীর সকল দেশেই কিন্তু টাকাকে 64 ভাগে ভাগ করা হয়নি। অনেক দেশে 100 ভাগে ভাগ করা হয়েছে। ওইভাবে ভাগ করলে হিসাবের যে অসুবিধা হয় সে সমস্ত কথা বিবেচনা করে আমাদের দেশে টাকাকে এখনো থেকে 100 ভাগে ভাগ করা হবে, অর্থাৎ এখন থেকে 100 পয়সা হবে 1 টাকা। কিন্তু একদিনেই তো আর এরকম পরিবর্তন আনা যায় না, তাই কিছুদিনের জন্য 64 ভাগের পয়সা আর 100 ভাগের পয়সা দুই রকম বাজারে চলবে। 64 ভাগের পয়সাগুলিকে শুধু পয়সাই বলা হবে, কিন্তু 100 ভাগের পয়সাগুলিকে বলা হবে নয়া পয়সা। এই ব্যবস্থাটা অল্প কয়েক বছরের জন্য মাত্র। এরপর 64 ভাগের পয়সা আর থাকবে না। আগেকার সব মুদ্রাগুলি সরকার নিয়ে নেবেন। তখন পয়সা বলতে বোঝাবে এখনকার নয়া পয়সা, অর্থাৎ 1 টাকার 100 ভাগের 1 ভাগ। বুঝেছ টুলটুল? এতক্ষণে টুলটুলের চোখ ঘুমে জড়িয়ে আসছে। বাবা বললেন, আজ এই পর্যন্ত থাক, টাকা কড়ির গল্প আরেকদিন বলবো।